আপা, উনি না ফেরা পর্যন্ত আমি না হয় তোমার সাথে বসে গল্প করি। আরে না না, তুই জার্নি করে এসেছিস, ক্লান্ত? মোটেও ক্লান্ত না, বরং এতদিন পর তোমাকে পেয়ে গল্প করতে খুব ভালো লাগছে। দুলাভাই কেউ ডাকো না, উনি রুমে একা একা কি করছে? পড়াশোনা করছে। কি, দুলাভাই এখনো পড়াশোনা করে? কোন ইউনিভার্সিটিতে পড়ে? আরে না না, সেই পড়াশোনা না, কখনো কোরআন শরীফ পড়েন, আবার কখনো ধর্মীয় বই। খুব ভালো হলো, আমারও বেশি পড়ার অভ্যাস। ভালো ভালো বই পাই না বলে পড়া হয় না। তোর দুলাভাইয়ের কাছে অনেক বই আছে, তার কাছ থেকে নিয়ে পড়বি। রাগ করবি না তো? একটুও না, বরং আরো খুশি হবে। শোন, আমি একটু দেখে আসছি তোর দুলাভাইয়ের কিছু লাগবে কিনা, ঠিক আছে? ঠিক আছে। ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, চাপ যা বলার কালকে বলিস। ছোট ভাই ভিতরে। জানি তো, ভাবি বসে আছে, এই তো। আরে প্রতিদিনই তো আমার মা আমার জন্য বসে থাকে। মা, তোবা তোবা, কি কর আপনি? আরে উল্লু, ভাবি তো মায়ের মতোই। আগে বল, ভাইয়া তার ঘরে কিনা? হ, বড় ভাই তার ঘরে। ব্যাস, নো চিন্তা, ভাবিকে আমি ম্যানেজ করে নেবো। পড়ে যাবেন, দাঁড়ান। বোধ হয় বেশি হয়ে গেছে রে। খাওয়া তো টেবিলে, আপনি তো ভিতরেই ঢোকেন নাই, খাইলেন কোন সময়? আরে ধ্যাত, এই দেখো খালি মারে। আমি সেই খাওয়ার কথা বলছি না। তো কাছে আয়, কাছেই তো আছি। তোর নাকটা আমার মুখের সামনে নিয়ে আয়। কি হলো? ছোট ভাই, মাথাটা কেমন জানি ঘুরতেছে। ছোট ভাই, বিল্ডিংটা ঘুরতেছে নাকি? আমি ঠিক আছি তো ছোট ভাই? এই দেখো, সিধা হাইটে যেতেছে। বাবারে, শালা তো দেখি গন্ধ শুকেই চাল, তার মানে আজমাল বেশি পড়ে গেছে। সত্যি তো চোখে ভুল দেখছি, মাল বেশি পড়ে গেছে রে বাবা। কি হাল করেছে! হায় আল্লাহ, এই ছেলেটাকে কবে শুধরাবে? কল্লোল, এই কল্লোল, কল্লোল ওঠো, উঠ বলছি। ভাবে আরে কি হয়েছে? আবার ঘুম? চাচা এসেছে। চাচা? হ্যাঁ, আমার চাচা। উঠ না। তাই নাকি? কাল রাতেই তোমার কথা জিজ্ঞেস করছিল। আজ চলে যাবেন। নাস্তার সময় তোমাকে ডাইনিং টেবিলে না দেখলে হয়তো কষ্ট পাবেন। মুখ হাত ধুয়ে জলদি এসো। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। আবার যেন ডাকতে না হয়। ডাকতে হবে না ভাবি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আসছি তো। ঠিক মতো লেখাপড়া করিস মা। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চলুন। বাবা কল্লোল, আমার সময়ের অভাবে আর তোমার ব্যস্ততার কারণে এবার তোমার সঙ্গে কথাই হলো না। আপনি আরো দু একদিন থেকে গেলেই পারতেন। না বাবা, জামাই বাবাজি ইয়াসমিন অনেক বলেছে, থাকা সম্ভব নয়। মেয়েটাকে তোমাদের কাছে রেখে গেলাম, ওর ভবিষ্যৎ এখন তোমাদের কাছে। শোন কাজল, এমন কিছু করবি না যাতে বাবাজিরা কষ্ট পায়। না না চাচা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। ভাইয়া তো ব্যস্ত মানুষ, ওর সব তো আমাকেই দেখতে হবে। বাবা, তুমি এত ভাবছো কেন? উনি না খুব ভালো মানুষ। ছোট আপা ঠিকই কইছে, ভাইয়া খুব ভালো মানুষ। কল্লোল, শোন। জি ভাইয়া। তুই চাচাকে বাসে তুলে দিয়ে। আচ্ছা। আর হ্যাঁ, বাস না ছাড়া পর্যন্ত কোথাও যাবি না। আচ্ছা। চাচার সময় পেলে চলে আসবো মা,
আসবো, ভালো থেকো। জি, আল্লাহ আসি বাবাজি। আচ্ছা, আল্লাহ হাফেজ। দোয়া করবেন। আসবো। হুম। শোনো ইয়াসমিন, আমি আসি। হ্যাঁ এসো, এই শোনো। হ্যাঁ হুম। তুমি না You are so beautiful. You are beautiful. আশ্চর্য, কি হ্যাংলার মতো তাকিয়ে আছে। হাউ বিউটিফুল। ফোন ভাইব্রেশনে ছিল। হ্যালো, কি বললি? তোর বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? কিন্তু আমি তো আমার চাচাকে নিয়ে একটু ঠিক আছে বাবা, আমার জন্য চিন্তা করো না, তুমি বরং তোমার বন্ধুর কাছে যাও, আমি এখানে থ্যাংক ইউ দেখে নেবো। চাচা। ভাইয়াকে একবার বলবেন না যেন। আচ্ছা বাবা। হ্যাঁ, আচ্ছা আমি বলবো। এক্ষুনি আসছি, তাড়াতাড়ি নামুন না। ট্রাফিক আইন ভঙ্গ। জোরে চালাও, কুইক, আরো জোরে, আরো জোরে চালাও। থামো থামো। এদের আবার কি হলো? বাচ্চা ধন, এবার যাবে কোথায়? ব্লু বুক আর ড্রাইভিং দিন। আমার অপরাধ? আপনি ট্রাফিক আইন অমান্য করেছেন। বেশ তো, যে অপরাধ আমি করেছি তার শাস্তি কি সেটা বলুন। ফাইন দিতে হবে। সেটা করছেন না কেন? এক্ষুনি ফাইন করুন, আমি ফাইন দিয়ে ফাইন ভাবে চলে যাই। কিন্তু আপনাকে ফাইন দিতে গিয়ে যে আমি ফাইন মেয়েটিকে মিস করলাম, এক্সকিউজ মি, তার ঠিকানাটা কি দিতে পারবেন? সরি, সেটা আমার দায়িত্ব নয়। তবে একটা কথা বলি, বলেন। যে ফাইন মেয়েটাকে আপনি তাড়া করছিলেন, উনি যদি ফাইন করে একটা কমপ্লেন লিখে দেয়, তখন কিন্তু ফাইন দিয়েও রেহাই পাবেন না। নারী ও শিশু নির্যাতন আইনে আপনাকে জেলে যেতে হবে। হ্যাঁ বল, কোন রাস্তায়? হ্যাঁ, ইয়ে, গাড়ির নাম্বারটা খেয়াল করেছিস? কি বললি? ইয়ে, আচ্ছা একটু ধর তো, দেখি তো। হ্যাঁ, এটাই নাকি? ইয়ে, হ্যাঁ, নাম্বারটা বল তো। ঢাকা মেট্রো ঘ 021301। ঠিক আছে, তুই থানায় আয়। থানায় চলেন। কেন? ফাইন তো দিতেই চাইলাম। ফাইন দিতে চাচ্ছেন ট্রাফিক আইন ভাঙার অপরাধে, আর থানায় যাবেন রাস্তায় একটা মেয়েকে উত্ত্যক্ত করার অপরাধে। মানে? মানে যে মেয়েটিকে আপনি তাড়া করছিলেন, সে থানায় আসছে জিডি করতে। বলেন কি? জলদি চলুন চলুন। আরে এটা দেখছি। স্যার, আমি তোমাকে লকআপে ঢোকাবো।
ট্রাফিক আইন ভঙ্গ, মেয়েদের উত্ত্যক্ত করা। হ্যাঁ, এই একে লকাপে ঢোকাও। আপনি ভুল করছেন মিস্টার মামুন। কি এত বড় সাহস তোমার? তুমি আমার ভুল ধরো? রাগের মাথায় মানুষ অনেক ভুল করে, সেই ভুল ধরিয়ে দেওয়া অন্য মানুষের কর্তব্য। কি ভুল করছে আমি? দেখুন, আমি এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ ট্যাক্স দিই। সিআইপি তালিকায় আমাদের কোম্পানির নামও আছে। এখন পর্যন্ত কোনো থানায় আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। সো আপনি আমাকে লকআপে ঢুকাতে পারেন না, বরং একটা চেয়ার দিতে পারেন বসার জন্য। কি বলছো তুমি? উনি ঠিকই বলেছেন স্যার, বিনা কমপ্লেইনে ওনাকে লকআপে ঢোকালে উল্টো কৈফিয়ত দিতে হবে। শাট আপ! আমাকে জ্ঞান দিতে এসো না। কিছু মনে করবেন না মামুন সাহেব, আপনাকে বিপদে ফেলার জন্য কোনো কথা না বলেই আমি লকআপে ঢুকে যেতে পারতাম, কিন্তু এমনও তো হতে পারে একদিন আপনি আমার পরম আত্মীয় হতে পারেন। তাই আপনাকে বিপদে ফেলাটা আমি উচিত মনে করছি। একটু অপেক্ষা করো, কমপ্লেনটা এসে গেলেই আমি বিপদে পড়ি না তুমি বিপদে পড়ো সেটাই বোঝা যাবে। ওনার বিরুদ্ধে কমপ্লেনটা কি স্যার? কমপ্লেন এই যে, এসো এসো। এসেছিস? তা এটাই বুঝি আপনার কমপ্লেন? শাট আপ! এটা আমার কমপ্লেন নয়, এটা আমার বোন তোমার বিরুদ্ধে কমপ্লেন লিপিবদ্ধ করতে এসেছে। আমার অপরাধ? আপনি আমার পিছু নিয়েছেন। ভুল বললেন, আমি আপনার পিছু নিইনি। আমার গাড়িটা আপনার গাড়ির পেছন পেছন ছুটছিল। ওই একই কথা। একই কথা নয় মিস্টার মামুন, এই শহরের রাস্তায় হাজার হাজার গাড়ি, সব গাড়ির পেছনে কোনো গাড়ি আছে, গাড়ির জ্যাম লেগে আছে। আমার পেছনে একটা, তার পেছনে একটা, তার পেছনে একটা। আপনার বোনের গাড়ির পেছনেও কোনো না কোনো গাড়ি তো থাকবেই। সেটা কি অপরাধ? রাস্তায় কোনো জ্যাম ছিল না, রেলগেট থেকে আপনি ইচ্ছে করে আমার গাড়ির পেছনে ছুটছিলেন। এটাও আপনার ভুল ধারণা। আমি আপনার পেছনে ছুটছিলাম না, আমি আপনার সামনে গিয়ে আপনাকে থামাতে চেয়েছিলাম। কেন কেন তুমি বৃষ্টিকে থামাবে? হ্যাঁ, কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম। তারপর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি। চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। নাম জানতাম না, ঠিকানা জানতাম না, জানতাম না পরিচয়। আজ যখন তাকে দেখলাম, শুধু একটি কথা বলার জন্যই আমি তাকে থামাতে চেয়েছি। কি কথা বলতে চেয়েছিলেন? তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। You are so beautiful. You are beautiful. এত বড় সাহস! আমার সামনে আমার বোনকে বলে তুমি কত সুন্দর। সেন্ট্রিকে ডাকছো কেন ভাইয়া? তোকে এত বড় কথা বলে গেল, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছিস? তার মানে তুমি বলতে চাও সে মিথ্যে কথা বলেছে? আমার বোনের মুখের উপর এই কথা বলে গেল। তার মানে তুমি আমাকে অসুন্দর মনে করো? তোমার সাথে আমার কোনো কথা নেই। এ আবার কি উল্টাপাল্টা করলাম রে ভাই? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি! আহা, এ তো আউলা লাগে এখন লাভ দেখতেছি। এই সেন্ট্রি, খাবার দে, ক্ষুধা লাগছে। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে কল্লোল, কি ব্যাপার? আজ এত দেরি কেন দোস্ত? আয় বস। বসার আগে আমার একটা বিশেষ ঘোষণা আছে। বিশেষ ঘোষণা? ইয়েস বন্ধুরা, আজ এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার বিল আমি পে করব। এনজয় ইওর পার্টি। খুব মুডে আছিস মনে হচ্ছে।
হ্যাঁ দোস্ত, এতদিন মনে মনে যাকে খুঁজছিলাম, শয়নের স্বপনে যার মুখটা ভেসে আসছিল মনের আয়নায়, আজ তার দেখা পেয়েছি, নাম ঠিকানা পরিচয় পেয়েছি। কে সে? বৃষ্টি। বৃষ্টি ট্রাফিক মামুন সাহেবের বোন। ও মাই গড, ভীষণ টাফ। ওর বাবা ঢাকা শহরে অনেকগুলো বাড়ি রেখে গেছে, তাও আবার গুলশান বনানীর মতো এলাকায়। অনেক টাকা ভাড়া পায়, চাকরি করার প্রয়োজন পড়ে না। তবু দেশ সেবার জন্য ওর ভাই মামুন সাহেব পুলিশে চাকরি করে, কাউকে তোয়াক্কা করে না। বড় কঠিন চিজ, বুঝলে না? একই এলাকায় থাকি, নিজেই কিছু বলতে পারি না। যত কঠিনই হোক, আমার তো আর কম নেই, গলিয়ে ফেলবো। ওর বোনটাও খুব কড়া, টাকা পয়সা খরচ করেও মন গলাতে পারবি না। টাকা পয়সা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গলাবো। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। সেজন্য তাকে কাছে পেতে হবে, কথা বলতে হবে। বলবো? সহজ হবে বলে মনে হয় না, তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে। পারবি ওকে আমার সঙ্গে কথা বলিয়ে দিতে? পারবো, যদি তোর ভাইকে বলে তোদের গার্মেন্টস এর স্টক লটের ব্যবসাটা আমাকে ধরিয়ে দিস তাহলে। ওকে, তুই শুধু বৃষ্টির সঙ্গে আমার নিয়মিত কথা বলার ব্যবস্থা করিয়ে দে, আমাদের সমস্ত গার্মেন্টস এর স্টক লট তোর। Done. ভাবে। আরে কল্লোল, ও মাই সুইট সুইট ভাবি। সূর্য আজ কোন দিকে উঠেছে? কেন পশ্চিম দিকে, পূর্ব দিকে? কেন ভাবি? তুমি আজ এত তাড়াতাড়ি? অসুখ করেনি তো দেখে দেখে? না ভাবি, সব ঠিক আছে। প্রতিদিন তো আমি আমার ইচ্ছা মতো চলি, আজ না হয় তোমাদের ইচ্ছা মতো চলবো। যাক, আল্লাহর রহমত নাজিল হয়েছে। ঠিকই বলেছো ভাবি, আজ আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসো, আজ আমরা একসাথে খাবো। একসাথে? ওকে। শাহিদা, শাহিদা। জি। শোনো, সাহেব ছাড়া আমাদের সবার জন্য খাবার দাও। জি আপা। কিরে, আরেকটু নে না। না বাবু, দুলাভাই আসছে না যে। তোর দুলাভাই এরা তার খাবে না। কেন? কাল থেকে রোজা রাখবে, একবারে ভোর রাতেই খাবে। এই সময় রোজা? শুক্রবারে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তার আগে তোর দুলাভাই সব সময় রোজা রাখে। সেদিন আমাদের গ্রামের বাড়িতে কোরআন খতম, তারপর জুম্মাবাদ, কাঙ্গালি ভোজ। আচ্ছা বাবু, সন্তান তো দুজন, একজন রোজা রাখবেন, আরেকজন? থাক থাক, তুমি পানি খাও। তোমার বড় ভাই রোজা রাখলেই চলবে। তাছাড়া এই রোজা ফরজ নয়, নফল রোজা। তুমি তো এখনো ছোট। ঠিক বলেছো বাবু, তিনি এতই ছোট যে একটা জলজন্ত মানুষকে পরিভেবে ভুল করেন। খুব একটা ভুল করিনি। মানে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি একটু মিথ্যে বলিনি। আপনি আসলেই পরীর মতো সুন্দর, তাই না ভাবি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি একটু মিথ্যে বলিনি। আপনি আসলেই পরীর মতো সুন্দর। তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম, তারপর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি। চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর।
সুন্দর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর কি যে মায়া মায়া সুখ ছোঁয়া ছোঁয়া দেখলে মনটা ভরে যায় যেন ভোরের শিশির জলে ধোয়া ধোয়া দেখলে চোখ ফেরানো দায় দেখি যখনই মনে হয় তখনই রাখি প্রাণেরই ভেতর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর এত রূপ বলো তুমি পেয়েছো কোথায় এত রূপ বলো তুমি পেয়েছো কোথায় কি আছে ওই হাসির ভেতর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর তুমি পান্নার চেয়েও দামি হীরা তুমি পান্নার চেয়েও দামি স্বপ্ন দেখি মন যেন সুনীল সাগর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর কি যে মায়া মায়া সুখ ছোঁয়া ছোঁয়া দেখলে মনটা ভরে যায় যেন ভোরের শিশির জলে ধোয়া ধোয়া দেখলে চোখ ফেরানো দায় দেখি যখনই মনে হয় তখনই রাখি প্রাণেরই ভিতর তুমি বড় সুন্দর তুমি বড় সুন্দর শালা সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ভার্সিটির ভর্তির কোচিং এখনো শেষ হচ্ছে না কেন? ভর্তির টাইম হইছে তো মনে হয় বেশি বেশি কোচিং করাইতেছে। ইউরেকা, ওই যে আসতেছে, তোরা রেডি থাক। হ্যালো, বলেছিলাম না দোস্ত, 2-3 দিনের মধ্যে ওই মামুন সাহেবের বোনকে তোর সামনে এনে দাঁড় করাবো। ব্যবস্থা হয়েছে? আরে কমপ্লিট, এখনই আমাদের পুরো আড্ডায় চলে আয়, তাড়াতাড়ি। আমি এক্ষুনি আসছি। এই বিল, আমি নোট কর, যাই। আচ্ছা
আয় দোস্ত আয়, একদম পাকা ব্যবস্থা করে ফেলেছি তোর জন্য। তুই নিজ হাতে ওর বাঁধন ওপেন করে ওর সঙ্গে মনের সুখে কথা বল। আর শুধু কথা না, দরকার হলে ফাইনাল কাজটা সেরে ফেল। দেখবি সারা জীবন ও তোর পেছনে অসহায়ের মতো গুড়গুড় গুড়গুড় করছে। আমি ভেবেছিলাম কোনো বান্ধবীর বাসায় দাওয়াত দিয়ে আমার সঙ্গে দেখা হওয়ার কথা বলার ব্যবস্থা করে দিবি, কিন্তু তার বদলে তুই অপমান করেছিস বৃষ্টিকে, অপমান করেছিস আমার মনের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসাকে। কাজটা তুই ভালো করলি না কল্লোল। আমার সামনে থাকলে কাজটা হয়তো আরো খারাপ হবে, তাই বলছি চলে যা এখান থেকে, চলে যা। আউট আউট। তোমাকে দেখার জন্য, তোমাকে মনের কথা খুলে বলার জন্য মনটা ছটফট করছিল। বন্ধুদের বলেছিলাম নিজের মনের কথা, ওরা তোমার সঙ্গে দেখা করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এমন ভাবে দেখা করালো যে মনের কথা ভালোবাসার কথা বলা দূরে রেখে এখন এখন হাত জোড় করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওর ভুলের জন্য, ওর ক্ষমার অযোগ্য অপরাধের জন্য হয়তো সারাটা জীবন তোমার ভালোবাসা ছাড়াই কাটিয়ে দিতে হবে। তবু যদি ক্ষমা করো, মনে শান্তি পাবো, মনে শান্তি পাবো। ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি সারা জীবন আমাকে ভালোবাসো। কাজটা আমি তোদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম। আমাকে থাপ্পড় মারা আর তোদেরকে থাপ্পড় মারা একই কথা। চিন্তা করবেন না, আমরা সাইজ করে দেব। ঠিক আছে, কিন্তু আমি সামনে থাকতে চাই না। ওর সঙ্গে স্টক লটের ব্যবসাটা হাতছাড়া হয়ে যাবে। তোরা কাজটা সার, আমি আশেপাশেই আছি। ওকে স্যার। কি চাই? কল্লোল, চলো। তাহলে কি কোথায়? মোবাইল বন্ধ, কোচিংও শেষ, গাড়িটা এখানে পড়ে আছে, কেউ নেই। তাহলে ভাইয়া যাও। ভাইয়া কোনো কথা শুনতে চাই না। অ্যারেস্ট করবো, লাঠি চার্জ করবো, লকআপে ঢোকাবো।
আমার সঙ্গে চালাকি? ভাই আসলে আমরা কোনো আমরা তোমরা চলবে না। এখন আমি যা বলবো শুনতে হবে। জি বলুন, শুনবো। আমি তোমাকে ধরে নিয়ে মিষ্টি পোলাও কোরমা খাওয়ানোর আগে আমার বোনকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? ভাইয়া ও আমাকে কোথাও নিয়ে যায়নি তো। বললেই হলো। কোচিং শেষ হয়েছে মাগরিবের সময়, সময় মতো ঘরে না ফেরায় এসে দেখি গাড়ি আছে, মানুষ নেই। তোরা কি তাহলে এতক্ষণ অদৃশ্য হয়েছিলি? আসল কথা কি ভাইয়া, কল্লোল আমাকে নিয়ে না গেলেও আমি ওকে নিয়ে গিয়েছিলাম। কোথায়? হাওয়া খেতে। জি। দেখ বৃষ্টি, এই খাওয়ার কথা শুনলে আমার ক্ষুধা বেড়ে যায়, আর ক্ষুধা বাড়লেই আমার রাগ বাড়ে। সেই রাগ আবার খুব সাংঘাতিক। এখন যদি এই কল্লোল আমাদের বাড়িতে গিয়ে পোলাও কোরমা না খায়, তাহলে আমি কিন্তু সাংঘাতিক রেগে যাবো, অ্যারেস্ট করবো। এখন? এখন না, এই মুহূর্তে। তুমি তোমার গাড়িতে, বৃষ্টি বৃষ্টির গাড়িতে, আমি আমার গাড়িতে লাইন ধরে যাব, পোলাও কোরমা খাবো। তারপর তোমার 14 পুরুষের খোঁজ খবর নেব। তারপর আমি যাব আমার ডিউটিতে, আর তুমি তোমার বাড়িতে গিয়ে নাকে তেড়ে দিয়ে ঘুমাবে। জি চলুন। চলো। ভাবে ভাবে জলদি এসো, ক্ষুধায় পেট চোচো করছে। তাড়াতাড়ি এসো। কি গো দেবরজি, আজ এত সকাল সকাল নাস্তার টেবিলে? শোনো, ভাইয়া নাস্তা করবেন না, রোজা আছে। নাস্তার টেবিল ফাঁকা থাকলে তুমিও তো বসবে না, তাই নিজে নিজেই সকাল সকাল উঠে পড়লাম। ভালো করিনি? এখন বসো, বসো না। ওকে। কি ব্যাপার, ভাবির জন্য দেখি খুব দরদ। আমার আর আছে কে? এক ভাই আর এক ভাবি। মা নেই, বড় বোন নেই, খালা নেই, ফুফু নেই, দাদি নেই, গার্লফ্রেন্ড। তাই ভেতরে সমস্ত দরদ একত্রিত হয়েছে শুধুমাত্র ভাবির জন্য। ও বকবক করতে হবে না, এখন নাস্তা খাতো। খাওয়ার পর দেখবো ভাবির জন্য কত দরদ। কি করে বুঝবে? একটা কাজের কথা বলবো। এক্ষুনি বলে ফেলো। নিজের সমস্ত কাজ বাদ দিয়ে শুধু তোমার কাজে আমার জান হাজির। আগে নাস্তা খাও, তারপর বলবো। আগে বলো। আগে নাস্তা। তোমার কাজের কথাটা না শোনা পর্যন্ত গলা দিয়ে নাস্তা নামবে না ভাবি। ওকে, ঠিক আছে। কাজল আজ একটা ইউনিভার্সিটি থেকে ভর্তির ফর্ম আনতে যাবে। ঢাকায় নতুন এসেছে, রাস্তাঘাট চেনে না। কয়েকদিন চলাফেরা করলে আর অসুবিধা হবে না। আজ ইউনিভার্সিটির প্রথম দিন, তুমি ওকে নিয়ে যাবে, ফর্ম নিয়ে সোজা বাসায় চলে আসবে, ঠিক আছে? তুমি যা বলবে তা তো মানতেই হবে, কিন্তু একটা কথা। কি? মনে করো আমি নেই, নেই মানে দেশের বাইরে গেছি, কিংবা দুনিয়াতেই নেই, মানে তোমার কোনো দেবর নেই, তখন কি হতো? কি আর হতো? তখন তোমার ভাইয়া না হয় আমি যেতাম। থাক বুবু, আমার জন্য কাউকে নিজের কাজ ফেলে কষ্ট করতে হবে না। পৃথিবীতে একা এসেছি, একাই চলতে পারবো। আরে কাজল, বস না। তুই কিছু মনে করিস না, এমন দুষ্টামি ও সব সময় করে, কিন্তু ওকে আমার কথা সব শুনতে হবে। তুই জলদি নাস্তা খেয়ে রেডি হয়ে নে। ভাবি, আমি কিন্তু হাউ রেডি। তারপর কি হলো? কিছু না। চলুন, এই ইউনিভার্সিটি থেকেই প্রথম ফর্ম তোলা শুরু করি। নামুন। এত বড় ইউনিভার্সিটি, আমার কেমন যেন ভয় লাগছে। আরে কিসের ভয়, আসুন। এখানে যে ছেলেরা ভর্তি হবে তাদের লেখাপড়া হবে বলে মনে হচ্ছে না। কেন? কারণ তারা টিচারের লেকচার শুনবে নাকি আপনার দিকে তাকিয়ে থাকবে বুঝতে পারছি না। হ্যাঁ, বৃষ্টি, বৃষ্টি শোনো, বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি শোনো, বৃষ্টি। সব প্যাচ খেয়ে গেল। কে মেয়েটি?
পরে বলবো, চলুন আসুন। दिल में अनाड़ी শোন শোন, এদিকটা একটু দে, এদিকটা। হ্যাঁ ভাইয়া। আরে এদিকে পাতাগুলো শুকনো আছে, পানি দাও। আর ওদিকে একটু দেখ। ইয়াসমিন, আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ না জানিয়ে? হঠাৎ করেই আসতে বাধ্য হলাম। কেন চাচা, কোনো দুঃসংবাদ? না রে মা, সুসংবাদ। সুসংবাদ মানে? খুলেই বলি, আমার ছোটবেলার এক দোস্তের সঙ্গে কথা ছিল, আমার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবো। হঠাৎ করে দোস্তে সেই ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে হাজির, শুধু বিয়ে করবে বলেই দেশে এসেছে। ছেলেটি ভারী সুন্দর, তাই কাজলকে নিতে এসেছি। কিন্তু চাচা, আমরা তো অন্যরকম স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, তা আমি বুঝতে পেরেছি মা, কিন্তু কি করব বলো, আমি আগে কথা দিয়ে রেখেছি। সবই আল্লাহর ইচ্ছা। কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে, এই তিন আল্লাহর হাত দিয়ে। একটা কথা বাবা, এখন ওকে কিছু বলো না, কাজলকে আমি অন্য কথা বলে দিয়ে যাব। ঠিক আছে চাচা, তাহলে একটা দিন পরেই যান, কারণ কাল আমার শ্বশুরের ও মৃত্যুবার্ষিকী। আচ্ছা তাই আমাদের সবাইকে একটু গ্রামের বাড়ি যেতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আপনিও চলেন আমাদের আচ্ছা সাথে। হ্যাঁ, আচ্ছা, জি, আসুন, চলুন। চলো চলো। বৃষ্টি, বৃষ্টি দাঁড়াও। আহা, কথা তো শুনবে। কি কথা শুনবো? ওই দিন যার হাত ধরে মনের সুখে ঘুরে বেড়াচ্ছিলে, তাকে গিয়ে তোমার মনের সব ও কথা শোনাও। আল্লাহ, ভুল বুঝেছো তুমি। আমাকে বোঝানোর চেষ্টা করবে না, আমার পিছু নেবে না, তা না হলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। তুমি কি লোক জড়ো করবে? আমি লোক জড়ো করে চিৎকার করে বলবো আই লাভ ইউ বৃষ্টি। তোমার মুখে ও কথা মানায় না, কারণ তুমি আমাকে ধোকা দিলেও আমার হৃদয়কে তো আমি ধোকা দিতে পারি না। বৃষ্টি, বৃষ্টি। ওহ, আজকের এমন একটা দিন, আমাদের বাবার মৃত্যুবার্ষিকী, আর এই দিনটাতে তোমার স্নেহের দেবর নেই। কোথায় কি করে বেড়াচ্ছে আল্লাহই জানে। হয়তো কোথাও কোনো কাজে আটকা পড়েছে, এক্ষুনি চলে আসবে। ওই নিয়ে তুমি থাকো, আমি দেখছি সবার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। এদিকে দাও, এইদিকে। চাচা, পেট ভরে খান, লাগলে আবারও বলবেন। আচ্ছা, আমি থাকতে কোনো চিন্তা করেন না চাচা, খাইতেও পারবেন, লইয়াও যেতে পারবেন। লন। দাও দাও দাও, একটু ভালো করে এইখান দাও, আরে বেশি করে দাও। হ্যাঁ? আশ্চর্য। এ আপনি কি করলেন? কেন, কি করেছি? কি করেছে মানে? তুই দেখলি না মেহমানরা খাচ্ছে, আর তার মাঝখান দিয়ে এভাবে রাশ ড্রাইভ করে ছুটে এলি? আর যদি একটা অ্যাক্সিডেন্ট হতো? অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ রাস্তা গাড়ি চলাচলের জন্য। এটা কোনো ডাইনিং টেবিল নয়, ওরা রাস্তায় বসে খাবে কেন? কল্লোল, আমরাই তো ওদেরকে দাওয়াত দিয়ে নিয়েছি। কিন্তু কেন? এই, তুই কি বাবার মৃত্যুবার্ষিকীর কথা ভুলে গেছিস? এ তুমি কি বলছো ভাইয়া? কোন সন্তান কি তার জন্মদাতা পিতার মৃত্যুবার্ষিকীর কথা ভুলতে পারে? পারে না। কিন্তু মৃত্যুবার্ষিকীর সাথে এসব মানুষ খাওয়ানোর কি সম্পর্ক? সম্পর্ক আছে, এবং চিরদিনই তাই হয়ে এসেছে। আমাদের সমাজ, আমাদের ধর্ম এই নিয়মেই চলছে। আজ যদি এই গরিব মিসকিনরা আল্লাহর কাছে দোয়া করে, আমাদের মৃত বাবার আত্মা একটু শান্তি পাবে। ভাইয়া, বাবা অনেক কষ্ট করে গড়ে তুলেছেন আমাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন। এসব কার জন্য? সবই তো তোমার, আমার আর আমাদের স্ত্রী সন্তানদের জন্য। তার সম্পূর্ণটাই যদি আমরা ভোগ না করি, এসব মানুষদের খাওয়াই, তাহলে বাবার আত্মা উল্টো কষ্ট পাবে। কল্লোল, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আহ, তোমরা এসব কি করছো? বাড়ি ভর্তি মেহমান। তুমি আজকের এই পরিণতির জন্য দায়ী।
যতবার ওর অন্যায় কাজে বাধা দিতে গিয়েছি ততবার তুমি স্নেহের দেয়াল হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ। তা না হলে অনেক আগেই আমি কি কি করতে তুমি? অনেক আগেই তোকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। তুমি ভুলে যেও না ভাইয়া, আজ যা আমাদের বাবা আমাদের জন্য রেখে গেছেন তার শুধু 50 ভাগ মালিক তুমি, বাকি 50 ভাগ আমার। 50 ভাগ মালিকানা নিয়ে কেউ কোনোদিন কাউকে অধিকার বঞ্চিত করতে পারে না। জামাল, জামাল, এ তুমি কি করলে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই করেছি। সরো এখান থেকে। এত বড় এসো, এসো। সাহস আমার মুখের উপরে কথা বলে! মাথা ঠান্ডা করো প্লিজ, ও তো অনেক ছোট, আরে থামো, তুমি কথা বলো। তোমার সন্তানের মতো। তাদের মতো ওর সাথে এটা তুমি ঠিক করো নি জামাল। কল্যাণ, কল্যাণ থাম, কল্যাণ, কল্যাণ যাস নে, বাবা কল্যাণ, শোনো যাস নে ভাই। শোনো শোনো। কাজল, আমার আর ভালো লাগছে না, মাথা গরম করে চলে গেল, না জানি কি করে ফেলে। অ্যারেস্ট করব, লাঠি চার্জ করব, লকআপে ঢোকাবো। কে কে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে? ভাইয়া, কি হয়েছে বৃষ্টি? ভাইয়া, আমি ভুল করেছি ভাইয়া, আমি ভুল করেছি। আমার মন বলছে আমি কল্লুকে ভুল বুঝে ফিরিয়ে দিয়েছি। বলিস কি? ও মনে হয় ফিরে আসবে না ভাইয়া। তুই কোনো চিন্তা করবি না, আমি সকালেই ওদের বাড়িতে যাব। তুমি একা গেলে কল্লুল হয়তো আসবে না, আমাকে নিয়ে যাবে ভাইয়া। যাবি? আচ্ছা ঠিক আছে, তোকেও নিয়ে যাব। এখন যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। এই কি চেহারা বানিয়েছে! আরে যা, আমার খিদে পেয়েছে, যা। আয়, চাচার কাজলকে ঠিকমতো গাড়িতে তুলে দিয়েছিস তো? হ্যাঁ, গাড়ি না ছাড়া পর্যন্ত দাঁড়িয়েছিলাম। গুড। আর শোন, কাল থেকে সময় মতো অফিস করবি। অফিস করার আগে ওকে ঘর সংসারের কথা চিন্তা করতে বল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হাই বৃষ্টি, হাই। আরে ট্রাফিক পুলিশ, আসো আসো আসো, কি ব্যাপার? অ্যারেস্ট করব, লকআপে ঢোকাবো। কিসের ট্রাফিক? আমি এসি ট্রাফিক। হাই, মিষ্টি চার্জ কর, চার্জ কর। আরে লাঠি কোথায়? তুমি তো মিষ্টি চার্জ করছো। গুনে গুনে সবগুলো মিষ্টি খাওয়াবো, খাওয়াবো। আমাদের অপরাধটা কি ভাই? মাফ করবেন ভাবি, অপরাধটা আমার ক্লাস ফ্রেন্ড জামালের নয়, আপনারও নয়। অপরাধ হচ্ছে এই কল্লোলের। কল্লোলের? হ্যাঁ, কাল সারা রাত বৃষ্টি কেঁদেছে। কেন? কল্লোলের জন্য। কেন কাঁদবে? তোমার এই বোনটা আছে না? এই শোনো, আমি কিন্তু আর দেরি করতে রাজি নই। তাহলে পোলাও কোরমা চার্জ করার ব্যবস্থা করো। শুধু পোলাও করবো মানে? না না, কাচ্চি চার্জ করে। আরে করবো করবো, সব হবে। আমরা আজই যাব তোমাদের বাড়িতে, খালাম্মার সাথে কথা বলবো, বৃষ্টিকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আর তার আগে একটু তোমার সাথে আমার প্রাইভেট কথা আছে। তুমি তো অনেক চার্জ করেছো, এবার আসো আমি একটু চার্জ করি।